দায়িত্ব আর কর্তব্যের মধ্যে নিহিত থাকা স্বামী স্ত্রীর চাইতে পরস্ত্রী হতে একজন চমৎকার প্রেমিকা হয়ে ওঠা, পরস্বামী হতে একজন যত্নবান প্রেমিক হওয়ার পথটা ভীষণ সহজ ছিল না তাদের জন্য। মাইলের পর মাইল দূরত্ব তাদের সেই সুযোগটা করে দিয়েছিল। দুরু দুরু বক্ষে তাসনিয়া ছেলে মেয়েদের রেখে রাঙামাটির সেই বাড়িটাতে ছুটে এসেছিল গুফরানের অসুস্থতার কথা শুনে। অথচ লোকটা তাকে কি সুনিপুণভাবে বোকা বানিয়ে একা একা হেসে গেল। নিজের ভেতরকার সমস্ত দ্বন্দ্ব, হাজারো প্রশ্নের উত্তর সেদিন গোফরান পেয়ে গিয়েছিল তাসনিয়ার অশ্রু টলমল করা অক্ষিকোটরে। অন্তরের ভাষা যেন চোখের পানির প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় লেখা ছিল। এটাই সত্যি যে গোফরান সিদ্দিকীর জীবনে এমন সুন্দর মুহূর্ত কভু আসেনি। স্বচক্ষে এত নিকট হতে এমন দৃশ্য দেখার সৌভাগ্য তার হবে কে ভেবেছিল। অথচ মানুষ ভাবে জীবন তাকে কি চরমভাবে ঠকিয়ে দিয়ে গেল। একজন সেনা কর্মকর্তার সাথেও ডাট বজায় রেখে চলা গুমরামুখ পরস্ত্রীর কাছেই যে তার জীবনের নিভে যাওয়া প্রদীপের শিখা আবারও জ্বলবে, গোফরান কি তা কভু ভেবেছিল? ভাবেনি। অথচ তার ভাবনার দোলাচলে দোলদোল খেতে খেতে জীবনে বসন্ত চলে এলো। সেই বসন্ত আবার প্রকৃতির নিয়মে চলা চিরিত বসন্ত নয়। ভালোবাসা খাঁটি হলে চৈত্র মাসের খা খা রৌদ্র মাখা দুপুরটাও বসন্তের মতোই মনে হয়। প্রচণ্ড ভ্যাপসা গরমে প্রিয় মানুষের শাড়ির আঁচলে হাওয়া মনে হয় বসন্তের দক্ষিণা বাতাস। দোল খাওয়া কাপড়ের রশিতে বসে বিশ্রী সুরে ডেকে যাওয়া কাকের কাকা ডাক শুনেও মনে হয় যেন কোকিল ডেকেছে পাছেন। ভালোবাসা ভীষণ অন্ধ। ভুল মানুষের সাথে হলে তুমি নিঃশেষ, আর সঠিক মানুষ সে তো অন্ধের যষ্টি। মুঠোফোনের আলাপে দুজন দুজনের দু একটা খোঁজ নেওয়া মানেই প্রেম নয়। প্রেম সে তো চিরসত্য, কঠিন, দুর্লভ, অথচ কি ভীষণ স্নিগ্ধ। খোঁজ নেওয়ার পাশাপাশি তার ভালো মন্দ নিয়ে উদ্বিগ্ন হওয়া, খোঁজ না পেলে বিচলিত হওয়া, তার কণ্ঠ শোনার অপেক্ষায় ব্যাকুল হয়ে থাকা, আকুল হয়ে মন্ত্রমুগ্ধের মতো তার প্রতিটি কথা শ্রবণ করা, তার কঠোর কথায় কষ্ট পাওয়া, মজার কথায় হেসে ওঠা, তার অল্প এড়িয়ে যাওয়া দেখে নিদারুণ মনোকষ্টে দুমড়ে মুচড়ে যাওয়া। আত্মিক কোনো বন্ধন নেই, অথচ তাকে দেখতে না পাওয়া কিংবা হারিয়ে ফেলার যে অদ্ভুত একটা ভয়। বেলা শেষে তাকে ভেবে বড়সড় একটা দীর্ঘশ্বাস ফেলে ঠোঁটের কোণায় হাসি টানা। চোখ বোঝার আগে একটিবার তার মুখখানা কল্পনা করে নেওয়ার নাম কি প্রেম বললেও কম হয়ে যায়। অথচ কেউ কেউ প্রেম বলতে দুটি বর্ণমালাকে চেনে। শুনশান একটা বাড়িতে সে একা আছে, তাই কর্মস্থল থেকে বরাবরের মতো খুব দ্রুতই বাড়ি ফিরে এসেছে গুফরান। তাসনিয়ার দিন কেটেছে ফোন কলটার কানে লাগিয়ে। মিনিয়ার জুবরান বাড়ির সবার সাথে কেমন আছে তা নিয়ে সর্বক্ষণ চিন্তায় মগ্ন ছিল তাসনিয়া। বাবার সাথেও অনেক কথাবার্তা হলো। রান্নাঘরের কাজকর্ম শেষ করে এক মুখ কফি নিয়ে বারান্দায় এসে বসেছিল একটা বই নিয়ে। কয়েক বছর আগে তাসনিয়া হলে সে ভীষণ ভয় পেত একা থাকতে, কিন্তু এখন ভয় পায় না সে। তবে বন্য পশু পাখিদের হাকডাক ভেসে এলে তখন অন্য কথা। দরজা খুলে দেওয়া মাত্রই সামরিক ইউনিফর্ম পরিহিত গুফরান সিদ্দিকীকে দেখে একচোট হাসল সে। হাসিটা ফিরিয়ে না দিয়ে তিনি চেয়ে রইলেন নির্দ্বিধায়। প্রেমিকারা সন্ধ্যায় নাকি শাড়ি পরে, অথচ তাসনিয়ার গায়ে দোল খাচ্ছে একটা থ্রি পিস। সোজা শীতির দুপাশে কোকড়া চুলের বাহার, মুখে এক টুকরো হাসি, তাতে প্রেমিকার মতো সলজ্জ হাসি নেই। তারপরেও সে গুফরানের একজন দুর্দান্ত চঞ্চলা প্রেমিকা। জীবেরে থাকা মিনির মা হয়ে ওঠা মহিলাটি যেন হুট করেই হয়ে ওঠা। গুফরান পা বাড়িয়ে ঘরে প্রবেশ করতে যেতেই মুখের উপর ফতাফত বলে বসল, পরিমিত ডিস্টেন্স কমাতে চাইলে আপনার করকরে গলাতে একটা সুপার ডুপার শেভিং ক্রিম লাগিয়ে নিয়ে রেজার চালান অতি দ্রুত। বলেই অর্ধ খাওয়া কফির মগটা গুফরানের হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। ওই ঠান্ডা হয়ে আসা কফির মগে একটা চুমুক ভীষণ বিদঘুটে বটে, তবে স্বাস্থ্যের পক্ষে মন্দ নয়। গোসল সেরে আসতেই গরম খাবারের বন্দোবস্ত হয়ে গেল। গাম্ভীর্য আলাপের মধ্য দিয়ে সূক্ষ্ম খোঁচার আঘাত দিতে সে ভুলল না। এই আঘাত অতি আনন্দের। এতে রক্ত ঝরে না, ঝরে ফুল, ছড়ায় শুভ্র ধৌত ভালোবাসার সুবাস। বাড়ি কবে ফিরবো? গুফরান চোখ খুলে তাকিয়ে জিজ্ঞেস করল, ভয় করছে? করছে বললে মিথ্যা বলা হবে না, অতটাও না, কিন্তু আরও 1 সপ্তাহ থাকতে হবে। হতাশ নিঃশ্বাস ফেলল তাসনিয়া। আরও 1 সপ্তাহ। যদি ফিরে এসে দেখেন আমি নিখোঁজ তখন? আমিও নিখোঁজ হব।
মানেটা কি? আমি নিখোঁজ হলে আপনি ফিরে আসবেন, তাই আপনি ফিরে এলে আমিও ফিরে আসব। বড্ড চালাক। গুফরান গর্বিত হাসল। তাসনিয়া বলল, কিন্তু যদি অনিচ্ছা সত্ত্বেও নিখোঁজ হই? এনাফ তানজিম, একটা মানুষ আর কত হারাবে? তাসনিয়া হেসে উঠল। এই তো রেগে গেল। হাসার কিছু বললাম? না, কিন্তু আপনার চেহারা দেখে আমার বড্ড হাসি পাচ্ছে। রেজার দ্রুত চালানোর কারণে কেটে যাতা হয়েছে দেখছি। সেরে যাবে। তা তো যাবেই, কিন্তু আমার কথা শোনার কারণ কি? আমি আমার বেপরোয়া প্রেমিকের খোঁজে ছুটে এসেছি। সো পরিমিত ডিস্টেন্স কমালে পাপ হবে না? গুফরান জবাবটা খাওয়া দাওয়া শেষ করার পর দিয়েছিল, যখন সে গুফরানের দেওয়া পছন্দের নীল শাড়িটা পরে বারান্দায় দাঁড়িয়ে আঁচল ওড়াচ্ছিল বন্য হাওয়ার তালে তালে। দুজন স্বচ্ছ প্রেমিক আর প্রেমিকার প্রেম যেমন হয়, যতটুকু হয় ঠিক ততটুকুই ছিল তার উত্তর। দূর থেকে দুটো হৃদয় একে অপরকে গভীরভাবে জানাশোনার পর কাছ থেকে আরও একবার জানাশোনা, খুঁটিয়ে খুঁটিয়ে খতিয়ে নেওয়া। অনুযোগের সুরে অভিযোগের সমাপ্তি। অনেক কথা, গল্প, ব্যথা, হাজারো ক্ষতের উপশম হিসেবে দুটো হৃদয়ের ঘনিষ্ঠ আলিঙ্গন। সোডিয়ামের আবছা আলোয় মনের মতো করে গভীর পর্যবেক্ষণে এই প্রথম দুটো মন একে অপরকে কাছ থেকে দেখে প্রতিটি লোমকূপ অবধি পড়ে নেওয়া, চোখ, নাক, ঠোঁট, প্রতিটি কোনায় কোনায় রোপণ করা ভালোবাসার মুগ্ধতায় পরিপূর্ণ। তাসনিয়া আচমকা অট্ট হাসিতে ফেটে পড়তেই গুফরান অবাক কণ্ঠে শুধালো, হঠাৎ কি হলো? তাসনিয়া হাসতেই থাকল। তার বাহু দ্বারা তখনও গুফরানের কণ্ঠবন্দি, আর গুফরানের বাহুতে সে। তার হাসি থামছে না দেখে গুফরান চেয়েই রইল। তাসনিয়া তার কড়কড়ে গালের দুপাশে আলতো করে হাত ছুঁয়ে দিয়ে বলল, কোনো প্রেমিক তার প্রাক্তনের গল্প বর্তমান প্রেমিককে বলে? বলে, কারণ আপনি আমার স্ত্রীও। স্ত্রী কবে হলাম? আমাদের বিয়ে হলো না। ওটা নয়, মনেরও তো বিয়ে শাদী দরকার। সমস্যা নেই, কাল ছুটি, দুজন বসে মালা গাঁথবো, তারপর মালা বদল শেষে বিয়ে করে নেব। তাসনিয়া চোরে হেসে উঠল। সে পাগলামি করে, আর এই কর্নেল তাতে সায় দেয়? তার হাসি থামে না। মনে পড়ে না কবে এমন হেসেছে। জুবরান যদি দেখতো, হয়তো বাবার প্রতি তার সম্মান আরও বেড়ে যেত এই ভেবে। শুধু তার জীবনে নয়, মায়ের জীবনেও সুপারম্যান হয়ে এসেছেন তিনি। আপনি হাসতে ভালোবাসেন? তাসনিয়া আবারও হাসল। রেজারের হালকা চাপে কেটে যাওয়া অংশে আঙুল বুলিয়ে গালটা টেনে দিতে দিতে বলল, হ্যাঁ, হাসতে তো টাকা লাগে না, এমন একটা মানুষ লাগে। আপনিও হাসুন। আপনি হাসতে ভালোবাসেন না? গুফরান হাসে, ঝুঁকে তার কপালে কপাল ঠেকিয়ে মনে মনে আওড়ায়, আপনি হাসতে ভালোবাসেন আর আমি হাসতে থাকা আপনাকে। অতঃপর মালা গাঁথা শেষে দুই মনের কারচুপি মিলল। সম্পূর্ণ হলো পরের দিন। হাতাহাতি করে হাসি খুশি দুষ্টু মিষ্টি খুনসুটির মধ্য দিয়ে রান্নাবান্না, খাওয়া দাওয়া শেষে নতুন দম্পতি দিনের শেষ ভাগে এসে বারান্দায় দাঁড়িয়ে যখন একে অপরকে অনুভবে ব্যস্ত ছিল, ঠিক তখনই আকাশ কাঁপিয়ে বৃষ্টি বর্ষণ হলো তাদের সমস্ত অন্ধকার অতীত ধুয়ে মুছে সাফ করে দেওয়ার জন্য। ওভাবেই চাঁদটা ডুবে গেল, নীল আকাশটা হারিয়ে গেল, ঝমঝম শব্দ ভারী হলো। ঝড়োঝাপটায় দুই দেহ ক্রমশ হালকা পাতলা ভিজে উঠল, কিন্তু অনুভবের প্রহর এক জায়গা থেমে রইল। দুজন একে অপরের সাথে আকণ্ঠ ডুবে থাকার পর মনে হলো তারা একে অপরের কাছে অসম্পূর্ণ উপন্যাসের শেষ ছিঁড়ে যাওয়া পাতাটে, যেটি খুঁজে পেতে বহু ভুল মানুষের সাথে আলাপ ঘটেছে তাদের। কেন এমন হলো ভেবে শেষ অশ্রু বিসর্জন দেওয়া তাসনিয়ার চোখের কোল বেয়ে গড়িয়ে পড়া জলটুকু গুফরানের বুকে গরম উষ্ণতা ঢেলে দিয়েছিল তখন। তার নগ্ন পিঠের কালশিটের দাগগুলো চোখে পড়ায় আচমকা চোয়াল শক্ত হয়ে এসেছিল গুফরানের। প্লিজ আর নয় তানজিম, যে পিঠের কালপিঠে দাগের কারণ তার আঘাতের জায়গা মনে দেওয়া উচিত নয়, আর যে একসাথে মনকেও আঘাত করেছে তার জায়গা পায়ের নিচেও দেওয়া উচিত না। আমি আর কাঁদতে দেখতে চাই না তোমাকে, প্লিজ স্টপ। কথাগুলো তাসনিয়ার কান্নার বেগ আরো বাড়িয়ে দিয়েছে, ঝড়ের বেগের মতো। গুফরান তার কাঁপুনি দিতে থাকা শরীরটা নিজের সাথে মিশিয়ে রেখে বলল, খুব রুক্ষভাবে বলার জন্য সরি, তবে হ্যাঁ, আমি
এটাই করেছি। আমার মনকে যে বিষিয়ে দিয়েছে, আমি তাকে আমার পায়ের নিচেও জায়গা দেইনি। তাসনিয়া মুখ তুলে তার দিকে অনিমেষ চেয়ে থেকে ভাবল, তাকে ঘৃণা করতে হবে, বাঁচতে হলে তাকে ভুলতে হবে। এটা তো সে ভুল করেও ভাবেনি। এমন সুন্দর মুহূর্ত তো তার সাথেও কেটেছে। তখন তার তিক্ত অতীত ছিল না, হাসি খুশি প্রাণ চঞ্চল সে ভালোবাসার লাল নীল সাগরে ডুবেছিল অহর্নিশ। অন্য একটা পুরুষের বাহুডোরে সে থাকবে এমন তো কথা ছিল না। তারপরেও এমন হলো। কোনো দোষ না করেও তাকে প্রতিটা পদে পদে প্রতারিত হতে হয়েছে। তার অবুঝ ছেলেটাকেও ফেলে মানুষটা চলে গিয়েছে, তাকে অথই সমুদ্রের মাঝপথে নামিয়ে দিয়ে। আবারও যদি এমন কিছু হয়, এবার বাঁচা মুশকিল হয়ে পড়বে। তাকে বাঁচতে হবে ছেলেটার জন্য, নিজের রক্ত না হয়েও যে নিজের অংশ হয়ে উঠেছে সেই মেয়েটির জন্য। আর ভাঙতে পারবে না সে। ধীরে ধীরে নিজেকে বন্ধন মুক্ত করে হঠাৎ ঝড়ের মুখে পড়ে আশ্রয় নেওয়া বুকের মধ্য থেকে সরে, সরি, আই থিঙ্ক ইউ শুড টেক মোর টাইম। বলে নিজেকে বহু দূরে সরিয়ে নেওয়ার মতো গুফরানের মনে হলো। শি ইজ রাইট। যার তার মতোই পুরুষ মানুষকে ঘিরে একটা বিষাক্ত অভিজ্ঞতা আছে, তার সহজে কাউকে বিশ্বাস করে ফেলার কথা নয়, কিন্তু সে করেছে। সে নিজেও প্রতারিত হয়েছে অমনই একটা মহিলার কাছে। কিন্তু তানজিমের মতো মানুষকে চিনতে তার ভুল হয়নি। আজ না হোক কাল তানজিমও তাকে চিনতে পারবে। তারা দুজনেই ঘর করতে চেয়েছিল, আগেও এখনও। তারপর দিন সন্ধ্যায় বারান্দার চেয়ারে বসে গুফরানের জন্য অপেক্ষা করছিল তাসনিয়া। সম্পর্কটা যে গতিতে গড়ে উঠেছিল, আচমকা সেই গতিতে আবারও হালকা হয়ে এসেছে কয়েক মুহূর্তের ব্যবধানে। আজ একটা শক্তপোক্ত সরি বলে নিবে সে। নিজেকে দূরে সরিয়েছে ঠিক, কিন্তু মাঝরাত্রে ঘুম ভাঙার পর নিজেকে ঠিক ওই বক্ষস্থলে আবিষ্কার করেছে সে। টিফিন বাক্সটা নিয়ে তার দিকে চেয়ে ম্লান মুখে, এখানে এনে বিপাকে ফেলার জন্য সরি বলে চলে যাওয়ার সময় তাসনিয়ার হঠাৎ করে মনটা কেমন করে উঠেছিল। কালকের পর থেকে উনি নিজেই তার সাথে কথা বলতে জড়তায় ভুগছেন, আর এখন তার খারাপ লাগছে। মনুষ্য জাতি এমনই, ভালোর কদর করতে জানে না। অথচ তিনি কোনো সীমা লঙ্ঘন করেননি, এমন কিছু চেয়ে বসেনি তার কাছে। নিজের ব্যবহারের জন্য নিজেরই লজ্জা হচ্ছে তার। জিপগাড়ির শব্দ পেয়ে দ্রুত নিচে নেমে এসে দরজা খুলতেই সে দেখল জুবরান আর মিনি মামা ডেকে ছুটে আসছে। তাসনিয়া তাদের দেখে খুশি হয়ে গেল। গুফরানের সাথে কথা বলতে বলতে ফিজা আসছে। কাছে আসতেই ফিজা তাকে জড়িয়ে ধরে বলল, ওরা একটুও দুষ্টুমি করছিল না, ভাইয়া নিয়ে আসতে বললো তাই আনলাম। তাসনিয়া জুবরান আর মিনিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, মনে হচ্ছে কতদিন দেখিনি। মা জানো, স্কুলের যুবরাজের একটা নতুন বন্ধু হয়েছে। কেমন বন্ধু? ভালো। যুবরাজকে বলেছে ও আমারও বন্ধু হতে চায়। তাই? তাহলে তো বেশ ভালো। জুবরান বলল, মা ওই স্কুলে সবার সাথে ঝগড়া করে, চুল টেনে দেয়। তাসনিয়া কপাল কুঁচকে তাকাতেই মিনি তার বুকে গজে গিয়ে বলে, ওরা আমার চুল টেনে দিয়েছে, তাই আমিও দিয়েছি। তাসনিয়া হেসে তার গালে চুমু খেয়ে বলল, আচ্ছা, ওসব বিচার পরে হবে। এখন বলুন দুজনে কি খাবেন? জুবরান বলল, বাবা অনেক কিছু খাইয়েছে, আর খাবো না। কি খাইয়েছেন ওদের? তাসনিয়া দেখলো গুফরান ঘরে চলে গিয়েছে ততক্ষণে। ফিজা বলল, ভাইয়া ঘরে সেনানিবাসের ওখানে নামার পর দেখলাম ভাইয়া ওদের জন্য অলরেডি আইসক্রিম, চিপস, পিৎজা, বার্গার এসব কিনে রেখেছে। ওরা শুধু আইসক্রিম আর একটা করে চিপস খেয়েছে, বাকিগুলো প্যাকেটে আছে। আর রাতের জন্য সাসলিক, এগ কাবাব আর কয়েকটা ফিশ কাবাব এনেছি আমি। তুমি একটু দেখবে, আমাকে একটা লম্বা শাওয়া নিতে হবে, অসহ্য গরম পড়ছে। আচ্ছা তুমি যাও। তাসনিয়া প্যাকেট থেকে জিনিসগুলো সব বের করে গোছগাছ করে ঘরে যেতেই দেখলো গুফরান বাথরুম থেকে বেরিয়ে এসে মাথা মুছতে মুছতে বলল, ওখানে কিছু খাবার দাবার আছে। তাসনিয়া তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, হ্যাঁ আমি দেখেছি। ওদেরকে হঠাৎ নিয়ে এলেন যে, আমাকে তো বলেননি। তুমি এখানে একা থাকছো, তাই ওদিকে আমার কাজে মন বসছে না। ওরা থাকলে আমি নিশ্চিন্তে থাকতে পারবো, তাই নিয়ে এলাম। ও ইয়েস, আমি কি এক মগ কফি পেতে পারি?
হ্যাঁ। থ্যাঙ্কস। তাসনিয়া ঘর থেকে বেরোতে গিয়ে ফিরে তাকাতেই দেখলো গুফরানও চেয়েছিল। সে তাকানোর সাথে সাথে অন্যদিকে ঘুরে মাথা মুছতে লাগলো। জুবরান বেলুন ফুটাচ্ছিল তার গানটা দিয়ে। ফিজা বেলুন ফুলিয়ে সাজিয়ে দিচ্ছে, জুবরান ফোটাচ্ছে। দূরত্ব বাড়িয়ে দিতেই সে কিছুতেই বেলুনগুলো ফোটাতে পারছে না। একগুচ্ছ বেলুন নিয়ে মিনি হাসতে হাসতে খেলছে একা একা। ফিজা বলল। জুবরান লুচার। জুবরান বলল। না, আমি এমনি এখন ফাটবো, দেখবে। বলতে বলতেই ট্রিগার চাপ দিতেই গুলি ছুটল, কিন্তু বেলুন ফাটল না। ফিজা হেসে ফেলল। হাঁটতে হাঁটতে গুফরান জুবরানের পেছনে এসে দাঁড়িয়েছিল। মিনি বাবা বলে ডেকে উঠতেই জুবরান ঘাড় ফিরিয়ে তাকালো। মিনি দৌড়ে এসে বাবার গালে গাল ঘষে চুমু খেয়ে চলে গেল খেলতে। জুবরান চেয়ে রইল। গুফরান ভ্রু উঁচিয়ে বলল। হোয়াট হ্যাপেন্ড? শুট। জুবরান শুট করল, কিন্তু ব্যর্থ হলো। অ্যাগেইন। জুবরান আবারও শুট করল, এবারেও ব্যর্থ হলো। পরপর কয়েকবার ব্যর্থ হওয়ার পর গুফরান দূরত্ব আর বাড়িয়ে দিয়ে তার পাশে হাঁটু ভেঙে বসে বলল। মনে করো ওই বেলুনগুলো তোমার এনিমি, যাদের হাত থেকে তোমার দিকে গুলি ছুটে আসছে। এখন তুমি কি করবে? জুবরানকে ভীত দেখালো, চেয়ে রইল চুপচাপ। গুফরান বলল। লক্ষ্য স্থির করো। লক্ষ্য মানে ওই বেলুনগুলোর মধ্যে যে কোনো একটি, তার দিকে মনোনিবেশ করো। মনে করো ওই নীল রঙের বেলুনটি তুমি ফাটবে, তাহলে শুধু সেটিকেই দেখো, বাকিগুলো ভুলে যাও। জুবরান প্রশ্ন করল। বাকিরা যদি আমাকে শ্যুট করে তখন? গুফরান হাসলো তার প্রশ্নে। এই ছেলে তার ভবিষ্যৎ, তার কর্ণধার। সে উত্তর দিল। তোমার সবচাইতে বড় শত্রু তোমার দুর্বলতা। তোমাকে কেউ তখনই আঘাত করতে পারবে যখন তোমার অবস্থান তোমার দুর্বলতা সম্পর্কে সে জেনে যাবে। তুমি তোমার দুর্বলতা তোমার শত্রুদের কখনোই বুঝতে দেবে না। তুমি প্রথমেই নিজের জন্য নিরাপদ স্থান খুঁজে নেবে, তারপর তোমার লক্ষ্য স্থির করবে, তোমার শত্রুদের দুর্বলতা খুঁজে বের করবে, তারপর আক্রমণ করবে। একটা কথা মনে রেখো, খেলার মাঠে তুমি খেলোয়াড়, সেখানে প্রতিযোগীরা থাকে, কিন্তু যুদ্ধের মাঠে তুমি যোদ্ধা, সেখানে তোমার প্রাণঘাতী শত্রুরা থাকে। তাদের কাছে কখনোই আপোষ নয়, কখনোই নিজেকে চিনতে দেখা নয়। এবার শ্যুট করো। রেড, ব্লু, অরেঞ্জ, ফার্স্ট। জুবরানের হাত কাঁপতে লাগলো। ফিজার দিকে চাইলো একবার, কফির মগ হাতে দূরে দাঁড়িয়ে থাকা মাকেও। তারপর টয় গানটা তুলে এক চোখ বন্ধ করে একদৃষ্টে অনেকক্ষণ বেলুনগুলোর দিকে চেয়ে রইল। কম্পিত অঙ্গুলি দ্বারা ট্রিগারের চাপ বসাতেই কমলা, নীল, লাল তিনটে বেলুন পটপট ফাটিয়ে দিতেই গুফরান হেসে উঠে হাততালি দিয়ে বলল। এক্সিলেন্ট। ফিজা মিনি হাততালি দিতে দিতে বলল। জুবরান পেয়েছে, ইয়াহু, ব্যাপো জুবরান। জুবরানের হাত থেকে টয়গান পড়ে গেল। গুফরান হাতের মুষ্টি বাড়িয়ে তার মুষ্টির সাথে ঠেকিয়ে বলল। জুবরান সব পারবে। পারবে না? পারতেই হবে। জুবরান না পারলে কে পারবে? মিনি তো ভিতর ডিম। জুবরানই পারবে। জুবরান ইজ মাই ব্রেভ বয়। জুবরানের মুখ কালো হয়ে এলো। গুফরান কাছে টেনে নিয়ে গালে আদর দিয়ে বলল। হাসো হাসো, বিজয়ীরাই তো হাসে। জুবরান হাসার চেষ্টা করল, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়ে কান্নায় পরিণত হলো। বাবা থাকলে সে সব পারবে। সব ক্রেডিট তার বাবা ম্যাজিক ম্যানের। তার বাবা তার আদর্শ, তার সুপারম্যান, যার সবাইকে ভালো রাখার ক্ষমতা আছে। তাকে, মাকে, মিনিকে, সবাইকে। হি ইজ আ রিয়েল ম্যান। সে গুফরানের কাঁধে মাথা ফেলে শক্ত করে ধরে রেখে ফুপিয়ে উঠে বলল। আই লাভ ইউ সো মাচ বাবা, ইউ আর মাই হিরো। গুফরান তৃপ্তির হাসল, পিঠ চাপড়ে চাপড়ে বলল। টু, ইউ আর এ স্ট্রং ম্যান। হোপ আই নেভার সি ইউ ক্রাই অ্যাগেন। বি স্ট্রং। জুবরান চোখের পানি মুছল, হাসল, তারপর আবদার করল। ক্যান আই পাপ ইউ লাইক মিনি? গুফরান সশব্দে হেসে উঠল। জুবরান তার গালে গাল ঠেকিয়ে আদর করতে গিয়ে আবারও কেঁদে ফেলল। বাবাকেও সে এমনভাবে আদর করত, বাবাও ঠিক এমনভাবে হাসত। মা এমনভাবে দূরে দাঁড়িয়ে চেয়ে থাকত, কিন্তু আজকের মতো মায়ের চোখে কান্না থাকতো না। মা তখন হাসত। এই যে মা কাঁদছে, তা কষ্টের না, প্রাপ্তির। যা সে আর মা হারিয়েছিল, তাকে রেখে গুফরান তাসনিয়ার হাত থেকে কফির মগটা নিয়ে ভেতরে চলে গেল।
তাসনিয়া জুবরানের কাছে আসতেই জুবরান ছুটে এসে তার গলা জড়িয়ে ধরে বলল। আই লাভ ইউ টু মাম্মা। তাসনিয়া তাকে কয়েকটা চুমু দিল, জুবরানও দিল, বলল। বাবা লাভস মি ভেরি মাচ। ইউ টু। ডু ইউ মাম্মা? তাসনিয়ার নিরুত্তর চেয়ে রইল। ফোনে কথা বলা শেষ হতেই গুফরান যখন পিছু ফিরল তাসনিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখল, বলল। কিছু বলবে? তাসনিয়া এগিয়ে এসে বলল। জি। গুফরান প্রশ্ন শোনার জন্য মুখিয়ে আছে। তাসনিয়া তার চোখের দিকে তাকিয়ে বলল। থ্যাঙ্কস। কারণ? জুবরানকে একটা সুস্থ জীবন দেওয়ার জন্য। ইটস মাই রেসপন্সিবিলিটি। থ্যাংক ইউ টু ফর বিং এ গুড মাদার টু মিনি। তাসনিয়ার সাথে সাথে বলল। অ্যান্ড সরি। সেটা কেন? কাল রাতের জন্য। আই থিঙ্ক আমার অমনটা করা উচিত হয়নি। এক্সট্রিমলি সরি। আমার কিছুই অস্বাভাবিক লাগেনি। তাহলে এত অস্বাভাবিক আচরণ করছেন কেন? এতদিন অস্বাভাবিক আচরণ করে এসেছি, আমার মনে হয় আজকে আমি স্বাভাবিক আচরণ করছি। তানজিম, আই অলসো থিঙ্ক উই শুড টেক মোর টাইম। আমাদের পছন্দ অপছন্দ একসঙ্গে মিলেছে বলে আমরা একই পথে নিঃসংকোচে হাঁটতে পারি না। আমিও একজনের সাথে 4 বছর ধরে সংসার করেছি, আর এটাই সত্যি যে আই লাভড হার। কিন্তু সে আমার বিশ্বাস ভালোবাসার অমর্যাদা করেছে। দেখা মাত্রই আমি তাকে আমার জীবন থেকে আউট করে দিয়েছি। আমি চাইনি তার ছায়া মিনির উপর পড়ুক। এটাও ভাবিনি আমাকে আবারও কাউকে ভালোবাসতে হবে সেম তোমার মতো। কিন্তু আমি আর কোনো ভুলে জড়াতে চাই না। জানি না এই কয়েক মাসে কী থেকে কী হয়ে গেল, আমি নিজেকে চিনতে পারছি না। সব কিছুর মূলে আমাদের ভালো থাকাটা জরুরি। আমার মনে হয় আমরা আগেই ভালো ছিলাম। যেহেতু দুজনেই প্রাপ্তবয়স্ক, আমরা জানি আমাদের কি করা উচিত, কতটুকু ডিস্টেন্স মেনটেন করা উচিত শারীরিক মানসিকভাবে। তাসনিয়া তার হাত চেপে ধরে বলল। আই এম রিয়েলি সরি কর্নেল। আপনি আমার উপর সত্যিই রাগ করেছেন, আমি বুঝতে পারছি। আমি রাগ করিনি, তোমার উপর রাগ করা যায় না। বলেই সে জোরপূর্বক হাসার চেষ্টা করল। তাসনিয়া বলল। প্লিজ ডোন্ট ক্রিয়েট এনি মোর ব্যারিয়ার্স বিটুইন আস। এই কয়েকদিনের সব কিছু কি মিথ্যে তাহলে? আমি মানছি আমি এখনো সব কিছু ভুলতে পারছি না, কিন্তু গত কয়েক মাস আর গত কয়েকদিনের সব মিথ্যে হয়ে যেতে পারে না। ইটস ট্রু, কিন্তু তুমি দেখো আমাদের ফোন আলাপ পর্যন্ত সব ঠিকঠাক ছিল, তারপর আবারও প্লিজ না তানজিম, আই ডোন্ট ওয়ান্ট টু লুজ মিনিস মাদার। বাকি সব ভেসে যাক। বলেই গুফরান চলে গেল। তাসনিয়া নিচের ঠোঁট কামড়ে কান্না আটকাল। তারপর ফিজার কাছে গিয়ে বসল, বলল। ফিজা, তুমি কি তোমার ছোট ভাইকে রেঁধে বেড়ে খাওয়াতে পারবে এই কয়েকটা দিন, আগামী শুক্রবার পর্যন্ত? আমার স্কুলে ডাক এসেছে, যেতেই হবে। ফিজা বলল। হ্যাঁ, কিন্তু হঠাৎ এই কথা? ভাইয়া তো কিছুই বলল না। তোমার ভাইয়া কি বলবে? আমি ওনাকে বলতে চাচ্ছি না শুরুতেই, তুমি রাজি হলে বলবো। ফিজা বলল। হ্যাঁ, খাওয়াতে পারবো, সমস্যা নেই তো। আমি এমন অনেকবার ভাইয়ার সাথে গিয়েছিলাম যখন ক্যাম্প ছিল, মিনিকে নিয়ে থাকতাম। আচ্ছা, তাহলে আমি কালই রওনা দিচ্ছি। ফিজা সন্দিগ্ধ চোখে চেয়ে বলল। আর ইউ ওকে? তাসনিয়া নিজেকে স্বাভাবিক করে বলল। হ্যাঁ, আমি যাই, গোছগাছ করে নিই। গুফরান মেজর জেনারেলের সাথে ফোন আলাপে ব্যস্ত ছিল। ফোন আলাপ শেষ হতেই জুবরান এসে বলল। বাবা, আমি মা আর মিনি চলে যাব কাল সকালে। গুফরান কপাল কুঁচকে বলল। কে বলেছে? মা বলেছে, মায়ের স্কুলের হেড টিচার বকুনি দিচ্ছে। ও, আমার একটা ফোন কল আছে, শেষ করে আমি যাচ্ছি তোমার মায়ের কাছে। তোমরা কোথাও যাচ্ছ না, ওকে? জুবরান খুশি হলো। মায়ের থমথমে মুখ দেখে সে বুঝে গিয়েছিল মা কোনো কারণে বাবার উপর রাগ করেছে কিংবা কষ্ট পেয়েছে। গুফরানের কাছে ফোনের উপর ফোন আসছিল, সে জরুরি কথা বলায় ব্যস্ত ছিল। ফিজা কিছু জিজ্ঞেস করার সুযোগ পাচ্ছিল না। আবার কি হলো কে জানে। গুফরান পায়চারি করতে করতে বাড়ির বাইরে এসে দাঁড়াতেই দেখতে পেল একটা গাড়ি এসে থেমেছে তার জিপটার পাশে। আর গাড়িটা থেকে নেমে এলো একজন সুন্দরী নারী, পিঠ পর্যন্ত খোলা লাল চুল, গায়ে কালো রঙের একটা কোটি, হাতে দামি ঘড়ি পরা। তাকে খুবই আতঙ্কিত দেখাচ্ছে। এলোমেলো খাপছাড়া গতিতে ছুটে এলো তার দিকে, বলল। অনেক কষ্টে খুঁজে পেয়েছি বাড়িটা, পুলিশ এদিকে আসবে, প্লিজ আমাকে বাঁচাও, আমি খুন করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। গুফরান চড়া মেজাজে বলল। তাহলে কে করেছে?
তোমার এসব কাজে আমাকে জড়াচ্ছ কোন সাহসে? আমি তোমাকে সবটা বলেছি গোপরান, আমাকে সময় দাও, ভিতর চলো। বিশ্বাস করো, খুনটা আমি করিনি। এসব ইচ্ছে করে করছে আমাকে ফাঁসানোর জন্য। কে? বলছি তোমাকে। মিনি গুফরানের পেছন থেকে উকি দিয়ে মহিলাটিকে দেখা মাত্রই খুশি হয়ে গেল।